হ্যাঁ, জামাই বাবাজি আসলে টাকাটা নিয়ে এই, তোর এত বড় সাহস, তুই আমার বাসায় আমার অনুমতি ছাড়া আসছিস, আবার এই নোংরা গায়ে এসে আমাকে জড়াই ধরছিস। এই, তোকে আমার বাসায় আসতে বলছি কে? হ্যাঁ, বের হ, বের হ আমার বাসা থেকে। ভাবি, তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি তো খুব ভালো করে জানো এই পৃথিবীতে তুমি আর ভাইয়া ছাড়া আমার কেউ নেই। আর ভাবি, আমি না তোমাদের বাড়িতে আসতে চাই নাই, আমাকে ভাইয়া। এই চুপ, এখানে না বানায় বানায় ইনি বিনিয়ে কথা বলতে হবে না। তোকে কে আসতে বলবে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া তোর ভাই এই বাড়িতে আসতে বলবে? কখনোই না। তুই নাটক করিস না, সুন্দর মতো এই বাড়ি থেকে বের হ। এই কি রে, তুই শুনতেছিস না? এই তুই বই জানি কি রে? ওই লাশ শরমের মাথা খাচ্ছিস? বাইরে আসে না কেন? বাইরে আসে না কেন? কি হলো? শোনো বাবা, ওনা এইভাবে কথা শুনবে না। দাঁড়াও, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করতেছি। দাঁড়াও। কেউ আর এক পা আগানোর চেষ্টা করবে না, আমার বোনের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। জন, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, এই গেও ভুট্টার কারণে তুমি আমার মুখের উপর কথা বলতেছো? আরে দেখো না, ও যদি লক্ষ্মী হইতো তাহলে কি স্বামী সংসার নষ্ট করতো? আরে মেয়েরা কত কি সহ্য করে স্বামী সংসার করে, কিন্তু ও দেখো স্বামীর একটু অত্যাচার সহ্য না করে এখানে চলে আসছে। বুঝো তোমার বোন কতটা বেহায়া, নির্লজ্জ। বাবাজি, তুমি এই যে কি করলা? তুমি আমার সামনে, মানে বাবার সামনে মেয়ের গায়ে হাত দিলা, মানে চুপ করুন, আর একটা কথা বলবেন না। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি, ন্যায্য কাজটাই করেছি। আপনারা আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তুলতে চাইছেন, তাহলে আমি যেটা করেছি না, একদম ভালো কাজ করেছি। তাই তো আমি বলি, আমি যখনই আমার বোনকে এই বাসায় আনার কথা বলি তখনই তুমি না করো কেন? আমি না এতক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিলাম যে তুমি আমার বোনের সাথে ঠিক কীরকম আচরণ করছিলে। ছি, আমার ভাবতে অবাক লাগছে যে এতদিন ধরে একই ছাদের নিচে আমি তোমার সাথে সংসার করছি। আর হ্যাঁ, মানছি আমার বোনের ডিভোর্স হয়ে গেছে, তো কি হয়ে গেছে? আমার বোন পচে গেছে? আমার বোনের ভবিষ্যৎ বলতে কোনো কিছুই নেই? একজন ডিভোর্সি মেয়ের সাথে কি তোমরা সবসময় এই ধরনেরই আচরণ করবে? শোনো, মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন অলওয়েজ হতেই থাকে। তার মানে এই নয় যে একটা মেয়ের ডিভোর্স হয়েছে সে এই সমাজের জন্য কলঙ্ক, এই পরিবারের জন্য কলঙ্ক। এই আইডিয়াটা না একদমই ভুল। আর তুমি, তোমার সাহস দেখলে আমি রীতিমতো অবাক হচ্ছি। আমার বাড়ি, আমার টাকা, আমার অর্থ সম্পদ, অথচ তুমি আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। এটার কোনো অধিকার তোমার নেই। আর এই যে আপনি তো একজন বাবা, মুরব্বী মানুষ, আপনি চাইলেই কিন্তু এই ব্যাপারটা বুঝিয়ে আপনার মেয়েকে বলতে পারতেন, কিন্তু না। আপনি দেখছি আপনার মেয়েকে সাই দিচ্ছেন, যে অন্যায়টা আপনার মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে করছে সেটাকে আপনি বাহবা দিচ্ছেন। একবার ভেবে দেখুন তো, যদি আজকে আমার বোনের জায়গায় আপনার মেয়ে হতো আর তার সাথে ঠিক এই রকম আচরণটা অন্য কেউ করতো, বাবা হিসাবে সেটা কি মেনে নিতে পারতেন? কখনোই পারতেন না। আপনারা দুজন মিলে আমার বোনের সাথে যে আচরণটা করছেন আর যে গেম প্ল্যানটা আপনারা করতে চেয়েছেন, এটা কখনোই আপনারা সাকসেস হতে পারবেন না। শুনুন, আপনার মেয়েকে আজকে এই মুহূর্তে আমি ডিভোর্স দিয়ে দেব, মাইন্ডেড। জন শোনো, আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের দুঃখই বুঝতেছি না। তাছাড়া ও তো তোমার বোন, আমারও ছোট বোন। ওর এই দুর্দিনে যদি আমি পাশে না থাকি, কে থাকবে? ও তো একটু আশ্রয়ের জন্য আমার কাছে দৌড়ে আসছে, অথচ আমি ওকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। জানো আমি এমন না, তুমি তো আমাকে ভালো করে চিনো। আমার এই যে বাবা আছে না, সারাটা দিন আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর করতে করতে আমার একদম অতিষ্ঠ করে ফেলছে। আমার মাথায় এখন সবসময় ঘুরে কিভাবে শ্বশুরবাড়ির মানুষের সাথে দুর্ব্যবহার করব, কিভাবে দুর্ব্যবহার করে তোমাকে তাদের থেকে আলাদা রাখবো। আমি ভাবতাম এভাবে মনে হয় আমি আমার হাজবেন্ডকে একদম কবজা করে রাখতে পারবো, কিন্তু ভুল। একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর এটাই তার জীবনের সব কিছু, কিন্তু এই যে এই লোকটা আমাকে এগুলো বুঝতেই দেয় নাই কখনো। তুমি তুমি আমাকে মাফ করো, আমি এখন বুঝতেছি আমার সংসারটা কি। তুমি আমাকে বের করে দিও না প্লিজ, আমি আর কখনোই ভুল করব না। আমাকে আমার সংসারটা থেকে বিরত করো না। জামাই বাবাজি, আসলে আমিও তো বাবা, আমার মায়ের কথা চিন্তা করছি। আমি মনে করছি তোমার বোন যদি এই সংসারে আসে আমার মায়ের রাজত্বটা চলবো না, তাই আর কি আমার মায়ের স্বার্থে আমি যা করছি। বাবাজি, তুমি আমার মাফ করে দাও। আমার বোন আমি বুঝতে পারছি, সত্যিই তো। আরে আমার মায়ের মতোই তো, তোমার বোন তো আমার মায়ের মতো। আমি যে কেন যে আমার এই মাথায় এই শয়তানের বুদ্ধিটা, তুমি আমার ক্ষমা করে দাও বাবাজি, এমন বলো আর হইব না। শুনুন,
আপনারা যতই যা বলুন, কোনো কিছু বলে আপনারা আমার মনটাকে কখনোই করাতে পারবেন না। কারণ আপনারা আমার মনের মধ্যে যে ঘৃণাটা জন্মেছেন, এটা আজীবন আপনাদের জন্য থাকবে। আর এটাই হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। ভাইয়া তুমি ভাবিকে আমার জন্য এভাবে বের করে দিও না। আর তাছাড়া তোমাদের এত সুন্দর সুখের সংসারটা তুমি আমার কারণে নষ্ট করো না। তুমি তো জানো মা ভাবিকে কত পছন্দ করে এনেছিল, মা অনেক ভালোবাসতো ভাইয়া। আর তাছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার মুখের দিক চেয়ে ভাবিকে এবারকের মতো ক্ষমা করে দাও। আর তার চেয়ে বরং আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়া বন্ধু, কোথাও যাবি না। সেই ছোট্টবেলায় আমি বাবাকে হারিয়েছি, তারপর থেকে তোকে কত আদর যত্নে আমি বড় করেছি, কখনো ফুলের টোকা পর্যন্ত তোর গায়ে লাগতে দিইনি। আর সেই কিনা তারা আজকে দুজন মিলে আমার বোনকে এই বাসা থেকে বের করে দিবে, এটা কখনোই আমি হতে দেব না। তুই আমার অনেক আদরের বোন, অনেক আহ্লাদের। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আমি তোর ইচ্ছেটা রাখবো। আমি তোকে ভালোবাসি বোন, তোর কথার অবাধ্য আমি হব না। কিন্তু তুমি নেক্সট টাইম যদি কখনো এই ধরনের বিহেভিয়ার আমার বোনের সাথে করার চেষ্টা করো না, এরপর কিন্তু আমি তোকে কখনোই ক্ষমা করবো না। আর এই যে আপনি শুধুমাত্র আমার বউয়ের বাবা বলুন, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি ঠিকই, কিন্তু আপনার প্রতি যে ঘৃণাটা আমার মনের মধ্যে জন্মেছে না, এটা কখনোই যাবে না। আর শুনুন, আপনি আপনার মেয়ের সাথে আমার এই বাসায় এক মুহূর্ত আপনি থাকতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন একটা ভাইরাস। এই ভাইরাস যার সাথে যখন থাকবে না, সেই তখন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু বাবা আর মেয়ের সম্পর্ক, তা কখনোই আমি আলাদা করবো না। আপনার যখন ইচ্ছা হবে আপনি আপনার মেয়েকে দেখতে এই বাসায় চলে আসবেন, বাট এখন এই মুহূর্তে আপনি আমার বাসাতে বেরিয়ে যান। আউট আউট।